এই তুই আমাকে বিয়ে করছিস কেন? আর আজ আমাদের বাসরাত, তবু একটা পাপ্যও দেস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসরাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফাল কাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই তুই ভয় পাচ্ছিস না কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওই সব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটা একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। মেয়েটা পিচ্ছি বউয়ের মুখে এসব কথা শুনে আমি বিমর্ষের দৃষ্টি তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। 15 বছর বয়স কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। আমি, হায় আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী। ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরও কোথায় কি আছে বলবো কি? জানেন আমার না নাবির কাছে মেয়েটা। আল্লাহ আমাকে বাঁচাও। মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করো তুমি। আমি শুনেছি বাসা করে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারেন। সাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন। তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। মেয়েটা কার কাছে শুনেছ? কেন ভাবির কাছে? আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তুমি করবে। ওহ আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলছে না স্বামী যা বলেছে তাই করতে? সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তা না হলে ঘুমাবো। বাসুরাতে নাকি ঘুমাই না। তুমি কি আমাকে ড্রপ দিচ্ছ? আচ্ছা কোল বালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছো। এই পিচ্ছি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছো। ঘুমাও বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি। স্বামী স্ত্রী আর আমাকে ঘুমাতে বলছো। আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলবেন, কি বলবেন? বাসরাতে কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরও এত প্যাচ প্যাচ করিস কেন? আপনি না মানলে হবে, আমি আপনাকে মানে প্রাণে হিসাবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। শুধু ইহকাল নয়, পরকালও আপনাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাইব। মেয়েটা আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দেব? যত সব জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসরাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটা বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আর সাথে সাথে আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্ছি নাকের গরম স্বাদ জানান দিচ্ছে পিচ্ছিটা কতটা কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে চর বসিয়ে দিলাম। এই মেয়ে বাসরাতে শখ জাগছে, নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি করে। যত সব। হিটলারটা আমার জীবনটা এভাবেই নষ্ট করে দিবে কখনো ভাবিনি আমি। আপনি ভুল বলছেন। নাকি চাপ দিলে দুধ বের হয় না, নাকি টিপ দিলে না থাক পচা বের হয়? দুধ তো বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? এই ডেবিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেবিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটা মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? মেয়েটা কথাটা শুনে নিজের অজান্তে খারাপ লাগলো। পিচ্ছিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পরিপূর্ণ চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। একই পিচ্ছিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শুনেননি? মেয়েটা তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? আমি এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি তোমার লাগেনি তো?
এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আমি, আপনি না বলছেন আমি আপনাকে স্ত্রী হিসেবে মানে না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না? ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনো দিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসাবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেল সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে, করুণা স্বরে বলল। তারপর বাতিটা অফ করে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে? তবা শুনলে বাসায় এসে আমাকে খুন করেই, নইলে সে নিজেও গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোমার কথা মনে পড়ছে। দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিসি মেয়েটাকে বেরিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবা মার হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি যেন জ্বালিয়ে দিল। এই পিচ্ছি কি করো? আমি কেন, দেখতে পাচ্ছেন না আপনি? মীরা, আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না, করুণ সুরে বলল। যত সব, এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি, কি যে করব। আপনি না বললে ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুমিও ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলো। এই তোমার কি হয়েছে? এইসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমাও। তাতে দাঁত চেপে কথাটা বলতে দেরি হয়েছে। মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না, বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে সে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাতে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, কেমন বউ কপালে জুটালে শাড়ি পরে ঘুমাতে পারে না। এই ওঠো। অন্যদিকে তাকিয়ে, ওহ কি হয়েছে মা? ওই আমি তোমার মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? মীরা, কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যি কাপড় পরতে পারি না। আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো। আমি ছোট না, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরলে আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ওই চুপ করবি তুই? চুপ কর। আমি বাবাকে বলবো তুই রাতে শাড়ি টেনে হিস্টে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। মীরা, কি? হ্যাঁ। আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সেভেন আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। হ্যাঁ, তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মরার কথা বলো না। সেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাটা ফুটো সেটা আমার কলিজাতে ফোটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণে কথা মুখে এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচিটার চোখে পানি চিকচিক করছে। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা মনে থাকে যান, নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরিয়ে দিতেছি। বলে পিচ্ছি মেয়েটা শাড়ি পরছে। কিন্তু এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে? এটা দেখে আমি নিজের অজান্তে হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পরতে পারি না। এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথেই মীরার শাড়িটা খুলে গেল। তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচ্ছি মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন, আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রীকে অন্য পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আসেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে তাকায় কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কাঁদো কাঁদো ভাব নিয়ে কথাটা বলল মীরা। পিচ্ছিটার কথা শুনে আমি পিচ্ছির দিকে তাকালাম। পিচ্ছিটা লজ্জায় লাল হয়ে গিয়েছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচ্ছির সুন্দর মুখটা লাল হয়ে টমেটো হয়ে গেছে।
লজ্জা পেলে যে পিচ্চিটাকে এত সুন্দর লাগে না দেখলে হয়তো তা আমার অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্চির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিচ্চির ঠোঁট দুইটা হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেললো। কি হলো? আমি, প্লিজ আর না, আমি আর পারছি না। শরীরটা থরথর করে কাঁপছে। মীরা, কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না, এ বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারাম, কিছুই বোঝে না, কোথায় হাত দিলে কি হয় বলেই রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিসিটার কথা শুনে ফ্লোরে বসেলাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যে এভাবে সবার তাকিয়ে থাকা লাগবে? মনে মনে ভাবছি, হিটলার আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হাঁ করে তাকিয়ে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিসিটা মুখ ধরে হাসছে, ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দেয়, কিভাবে হাসছে। সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানা বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো। ভাইয়া, তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না? ভাবি, তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও, নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল। এদিকে সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতাছে। আরে তোমরা সবাই কেন হাসতাছো তা তো একবার বলবে? বুঝতেছি না। ওই জান্নাত, ফাজলামি না করে বল, কি হয়েছে? আমি কি বিয়ে করে ঝোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। জান্নাত, মানে? হাতে লিপস্টিকটা এমনটা কাজ করেছে, নিজের উপর নিজেই রাগ হচ্ছে। পিসিটাকে দেখি মিটি হাসছে আর মনে মনে ভাবছে এখন কেমন লাগে। রাত আমাকে ঠকানোর ফল। পিচ্চিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এভাবে দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং করে বেজে বাজছে। আমি ফোন ধরেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজে, ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহার করছে, কলিজাটা ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে চুপটা করে পানি পড়ছে। এভাবে 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে একটুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ কিভাবে ভুলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম, কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম, ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পিছনে তাকাতেই দেখি পিচ্ছিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অস্ত্র গাল জড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতে দূরে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাওয়ার আগে বলে গেল সে জীবন রাখবে না। আমি যাওয়ার আগে দরজা লক করে দিল পিচ্ছিটা। সাথী এসব বলে ফোন রাখতেই পিছনে তাকিয়ে দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে, এমন একটি ওড়না গলায় পড়ছে। এটা দেখার সাথে সাথেই বুকের ভিতর কেমন জানি একটা চিনচেনে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম। মীরা, কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে, ইতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর অধিকার তো দূরের কথা, একটি রাত আপনার বুকে ঘুমাতে পর্যন্ত দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে যাচ্ছ। মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। মীরা, প্লিজ বোঝার চেষ্টা করো, এখন এসব বলার সময় নয়, চলো দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করব আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা করতে। অবশ্য আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি, তখন হঠাৎ সাথীর ফোন।
ফোন ধরতেই সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু মনে না করেই খেলাম। আর এগুলো খাওয়ার সাথে সাথে আমার কেমন যেন একটা নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন আমি নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিফের সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চাই তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে দিয়ে গেল। আর মীরাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখনও আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। আমার নেশা এখনও লেগে আছে। মীরা আজ খুব সুন্দর করে সেজেছে। চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম সকল কবি সাহিত্যদের গল্পের নায়িকারা সুন্দর হয়, আর তারা সব সময় লাল না হলে নীল শাড়ি পরিহিত থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যজ্ঞ কি কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কীরকম দেখায়? আজ কি অপরূপটাই লাগছে মীরাকে। চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতে আমি মীরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ঘটনায় আংশিক ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। মীরা, বলো, কি বলবে? আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না কিছু না। শোনো, তুমি কি আমাকে একটাই কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার পছন্দের নাম অনুসারে রাইসা? লজ্জাভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেললো মীরা। ইস, বাবুর মা হবার কথা বলে কীরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবই তো। তারপর আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টমির ছলে কথাটা বললাম। মীরা তখন ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি মীরার কপালে আলতো একটা চুমু দিতে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। টিসিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রী নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর মীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড়ে কিছু ঠিক নেই। আমার শরীরে বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিসিটা এখনও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার রাতের কথা মনে হতে লাফ দিয়ে উঠলাম। কি করলাম আমি তো মীরাকে ডিভোর্স দিব। তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মীরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনই এতটা খুশি দেখিনি ওকে। আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সব কিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে নিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম। কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে মীরাকে বললাম, মীরা এটা খেয়ে নাও তো পিলটা। আমি কিসের পিল এটা? আমি তো অসুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যা বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ আমি জানি, গতকাল তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়ে ফিরে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লাখ টাকা একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। আমার কথাটা শোনার সাথেই মীরা আমার দুপা চাপড়ে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আর আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চাই আপনি আরও একটা বিয়ে করেন। আমি কখনো কোনোদিন আপনার কাছে স্বামীর অধিকার চাইব না। আর আপনার বাড়িতেও 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো।
কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হয়। প্লিজ একটা ইতিমকে এভাবে ফিরিয়ে দিবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নইলে গলা টিপে মেরে ফেলেন। মীরা, এই মীরা, কি করছো? পা ছাড়ো। দীক্ষিত মীরা, আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করবে তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা। আমি, প্লিজ এরকম কসম দিও না আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে এই সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মীরা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরেও সাথী বলল, সেদিন কক্সবাজারের মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা মা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, সাথে হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব। সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। সাথী, না সাথী, হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব। না সাথী, এটা করা ঠিক হবে না। আমি, বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরাকে বেঁচে থাকতে আমাকে মেনে নিবে। আর তোমাকে না পেলে আমি বাঁচব না, সত্যিই মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো, তুমি মীরাকে বিয়ে করার পর আমি একটি রাতে শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরেও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথাগুলো কান্না করতে করতে সাথী বলল, প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথাটা বলে আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল, প্লিজ কিল মি। আমাকে গলা টিপে মেরে ফেলো কাব্য। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সব কিছু ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনো কাউকে দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে পারবে না। পারবে তোমার সেই স্ত্রী মীরাকে হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমি হীনা, আমি এ জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোজ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে ফেরকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড় খেয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো সাথী।
তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরতে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাছ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ পেলাম। তারপর সাথীকে আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসার আসতে দেরি দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? মীরা বলে উঠল, হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, আর তার কারণ তুই। আমি কথাটা বলার পর পিচ্ছিটার দিকে তাকিয়ে দেখি পিচ্ছি কাঁদবে কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্ছিটা আমার বুকে চাদর আলো পিচ্ছিটার মুখে এসে পড়েছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নীলের দিকে তাকাতেই চোখ কপালে উঠল আমার। পিচ্ছিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি না মীরা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু থ্রি পিস তো পরে ঘুমায়, তাহলে আজ ইচ্ছে করেই এমন করছে। তবে পিচ্ছিটাকে আজ এত সুন্দর লাগছে যা কল্পনীয়। মাথার উপর চুলগুলো কপাল ফেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফুফিয়ে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরশ স্পর্শ এঁকে দেই। কিন্তু একই আমার গায়ে লিপস্টিক এর দাগ। মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ দর্শন করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। মীরার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি পিচ্ছিটা কি সর্বনাশ করছে। তবে আজ কেন পিচ্ছিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো মীরার সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধুই সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠল না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ গুছলিয়ে উঠল। তখন আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছ? আমি আর না, খুব ভয় করছিল। আর রাতে আমি কিছুতেই করিনি, সব আপনি করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম। আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন আমাকে। আপনাকে মনে করেছিলাম এমনে অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেবিল না, শুধু টেবিলের বস। আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকে কিস। এই চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরও কত জায়গা করেছি। বলতে হবে না। আপনি ঘুমান, তাহলে সব জায়গা থেকে ইচ্ছা করে করেছেন। মীরা, এই পিচ্ছি, চুপ করবে? মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না, বিয়ে বসেছো কেন? আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলো। পিছেটার কথা শুনে নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে দিলাম। মীরাকে থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল মীরা। আমার রাগ চমকে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, এই তুই মরতে পারিস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস। তোকে জন্ম দিয়েই তোর মা বাবা খেয়েছিস, এখন আমাকে খাবি নাকি? আর তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, তারপরও কেন আমার বিছানায় আসিস? আর একদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে তারপর জেলে যাব। দুঃখিত, আপনাকে আমি খুব কষ্ট দিয়েছি, তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলার অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ কখনো। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি। পারবই বা কীভাবে? বাবাকে তো কখনো দেখিনি। আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সের জন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাঁটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন পারিশ্রমিক হিসাবে। সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়েন, তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আর বিছানায় আসি কি করব? ভয় পাইতো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দিবেন এই ইতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলতেছিল, আর চোখ থেকে আশারও শ্রাবণ ঝর্ণা ধারার মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিছেটার কথা শুনে নিজের কাছে খুব খারাপ লাগছে।
এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিসিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেলে সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে চলে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মীরা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে, মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজা দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্ত করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়ে যেও। আমার কথার উত্তরে মীরা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মীরা চলে গেল। সাথী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এদিকে হঠাৎ করে আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায় চলে গেল। সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট জোড়া আকর্ষণ করছে মিশে যাওয়ার। আমার ঠোঁট যখন সাথীর ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথে আমি সাথীকে ছেড়ে দেই। তারপর মীরার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মীরা কাঁদছে। মীরা হয়তো কখনো ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মীরা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবনের মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পষ্ট দেখা গেল। তারপর সাথী আর আমি খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই। অবশ্য রাত্রে আমি সাথীর সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই চলে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। চলবে।